আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত, নেপাল সহ দক্ষিণ এশিয়ার 6 দেশ। 5.9 মাত্রার কম্পনের উৎপত্তিস্থল ভারতের আসাম। ফেব্রুয়ারি প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে আবারও বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সজাগ থাকার আহ্বান। 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় লুৎফুজ্জামান বাবর হাসিনার সাথে বৈঠক করে একটি শিল্প গ্রুপ নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে অভিযোগ। জুলাই আগস্টে 7 জনকে হত্যায় ইনু হানিফ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় বিচার শুরু। কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। লালন ফকিরের শহর কুষ্টিয়ায় মা বাবার কবরে দাফন। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার উদ্যোগকে স্বাগত। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার 6 দেশ। বাংলাদেশ, নেপাল, ভারত, মায়ানমার, ভুটান, চীনে এই ভূমিকম্প অনুভূত হয়। রোববার বিকেল 5:11 এই ভূকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে রিক্টার স্কেলে 5.9 মাত্রা ভূকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে 14 কিলোমিটার পূর্বে ঢেকিয়াজুলিতে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। ভূকম্পনটি উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই প্রথমার্ধে হবে। আবারও একথা জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তিনি বলেন, সব দুশ্চিন্তা ফেলে দিয়ে ছাত্র জনতা যে সুযোগ এনে দিয়েছে তাকে কাজে লাগাতে হবে। স্বৈরাচার যাতে কোনোভাবেই আসতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মুস্তফা মল্লিক। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বক্তৃতা করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে আলাদিনের চেরাগের দৈত্যের সঙ্গে তুলনা করে অধ্যাপক ইউনূস বলেন, ছাত্র জনতা চেরাগ এনে দিয়েছে, আপনারা শুধু চাইবেন। ওই আলাদিনের দৈত্য আমাদের সামনে আছে, তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে। এই আমি চাই, কি চাই সেটা ঠিক করি, কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা এই চাই, এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই, কাজে আমাদেরকে এইভাবে করে দাও, তাহলে আমরা সে পথে অগ্রসর হতে পারি। অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরাচার যাতে কোনো পথেই আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন, জুলাই সনদ ও জাতীয় ঐক্য নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছে। উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে ভালো, আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ। আমরা
হাইওয়ে বানিয়ে ফেলেছে, এই পথেই আমরা যাব, পথ ঠিক আছে। তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কী দিতে হবে সেগুলো পরের কথা। আমাদের যাত্রাপথ, আমাদের গন্তব্য পরিষ্কার। প্রধান উপদেষ্টা জানান, ঐক্যমত্য কমিশন ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন নির্বাচন ভালোভাবে হলেই তা সার্থক হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে অবশ্যই জাতীয় নির্বাচন হতে হবে। সময় মতো নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা নিয়েও আশঙ্কার কথা জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে নিজেদের আগের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলগুলো। প্রিয় দর্শক, দেখুন জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টটি। জুলাই সনদ বাস্তবায়নের উপায় চূড়ান্ত করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর আলোচনা। নির্ধারিত সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কন্ডিশনাল যেমন নয়, তেমনি কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। আমরা জোর দিয়ে বলেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয়, নির্ভরশীল নয়। সংস্কার এবং বিচার, নির্বাচন এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয়। নির্বাচন হতেই হবে, সংস্কার চালু থাকবে, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করে নির্বাচন চেয়েছে জামাত ইসলামী। আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের উৎসম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে। জাতীয় সনদের নাম জুলাই সনদ করার আহ্বান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দিয়েছে এনসিপি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে টেকসইভাবে বাস্তবায়ন, সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো, এবং সেগুলো যেন ভবিষ্যতে আর কখনোই বাতিল করা না হয় শুধুমাত্র প্রসিডিউরাল গ্যাপের কারণে, সেই বিষয়ে আমরা আমাদের মনোযোগ নিবদ্ধ রেখেছি। বিএনপি ও সমমনা দলগুলো ছাড়াও গণফোরাম, সিপিবি সহ বাম দলগুলো বলছে জুলাই সনদ একটি রাজনৈতিক অঙ্গীকার। ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবেই যদি এটা অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে আসলে অনেকখানি এই অন্তর্বর্তী সরকারের ভাগ্য কিন্তু অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সর্বোচ্চ আদালতের পরামর্শ গ্রহণের পক্ষে মত দেন তারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের একটি বিতর্কিত শিল্প গ্রুপ প্রতিবেশী দেশে অবস্থান করা শেখ হাসিনার সাথে বৈঠক করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। চকর মালিতা রিপোর্ট। 18 বছরেরও বেশি সময় পর রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গাড়ি থেকে নেমেই তিনি সোজা চলে যান দোতলায় স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে। বিকেল 4:25 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের আইজি উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সাথে আগে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয়। আজকে এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল, এগুলি আমরা আলোচনা করছি। সাংবাদিকরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বৈঠক প্রসঙ্গে। আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকায় আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ, আপনি কি মনে করেন? আমি এটুকুই বলবো না, ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন, আন্তরিকতা কোনো কমতি নেই। পরে চ্যানেল আইয়ের কাছে বৈঠক নিয়ে আরও কথা বলেন তিনি। কোনো অভিযোগ করি নাই, আমরা কোনো অভিযোগ করি নাই, আমরা আমাদের অনুভূতি জানাইছি, আমাদের কনসার্নটা জানাইছি। কি বলছেন? উনি প্রত্যেকটাই এগ্রি করছেন, সহযোগিতা করছেন আন্তরিকভাবে।
লুৎফুজ্জামান বাবরের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য 15 সেপ্টেম্বর দিন ধার্য করেন। এর আগে রাজধানী মিন্টো রোডে সন্দেহজনক চলাফেরা করার সময় পুলিশ তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে। তার ফোনে বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে এনায়েত করিম দাবি করেন তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট। বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনে কাজ করার জন্য গত 6 সেপ্টেম্বর বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি। জুলাই আগস্টে 7 জনকে হত্যার অভিযোগে হাসানুল হক ইনু, পলাতক মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিরুদ্ধে প্রথমবারের মতো প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। আগামী 28 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে আশুলিয়ায় 5 জনের মরদেহ এবং জীবিত একজনকে পোড়ানো এবং 4 আগস্ট একজনকে হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে সূচনা বক্তব্য দিয়েছে প্রসিকিউশন। সশস্ত্র বাহিনীর সদস্যদের ট্রাইব্যুনালে বিচার বিষয়ে আদালত বলেছেন এর উত্তর রায়ের মাধ্যমে দেয়া হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মাজহারুল হক মান্না। জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট আশুলিয়ায় 5 জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং 4 আগস্ট একজনকে হত্যার মামলার 8 আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক আছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 8 আসামি। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের এক পর্যায়ে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা এমন প্রশ্ন উঠেছে। তবে এর উত্তর রায়ের মাধ্যমে দেওয়া হবে বলে জানান তারা। এই বিতর্ক অহেতুক, আদালতকে বলেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল প্রশ্ন তুলে তারা নানান বিষয়ে জানার জন্য প্রশ্ন করতে পারেন, কিন্তু এটা জাজমেন্টের মধ্যে উল্লেখ করার প্রয়োজন নেই। এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। জুলাই আগস্টে 7 জনকে হত্যার অভিযোগে আসামি হাসানুল হক ইনু, পলাতক মাহবুবুল হক হানিফ সহ 5 জনের বিরুদ্ধে দাখিল করা তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলে প্রসিকিউশন। তারা নিজেরা হুকুম দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ 14 দলের নেতাকর্মীরা সহ পুলিশের সহায়তায় এই লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এবং আহত করা হয়েছে সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী 29 তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। এদিকে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে এবং চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয় 2 ট্রাইব্যুনালে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত বন্দীদের বয়স অনুযায়ী সাজার সময় কমানো হবে। বর্তমানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীদের জন্য 30 বছরের কারাদণ্ড রয়েছে, নারীদের জন্য এটি 20 বছর করা হবে। পুরুষদের কারাদণ্ডের বয়সও কমবে, তবে সেটি এখনও নির্ধারণ হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে এইসব বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো আছে এবং সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ফরিদপুরে নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়ে সরকারি সিদ্ধান্তের বিপরীতে যারা রাস্তা বন্ধ করে রেখেছেন তারা সরে না গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ চাকরি করার জন্য আসে না, তবে তাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিতে হবে। তিনি আরও বলেছেন, এই সরকারের উপর সবার আস্থা আছে, তাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থের অভাব হবে না। দেখুন মোসাম্মুল হকের রিপোর্টটি।
রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর দ্বিতীয় ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এরশাদ সরকারের সময় PKSF কিভাবে গঠন করা হয় তার স্মৃতিচারণ করেন। বিশ্বব্যাংক কিছু টাকা দিতে চায় বাংলাদেশকে, তারা এটা প্রজেক্ট বানিয়ে টাকাটার কথা উল্লেখ করে সরকারকে চিঠি লেখে। সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো, এটা কি করব আমরা, এটা কি হবে, কিরকম মনে হইতে। আমি পরে টরে জবাব দিলাম যে এটা টাকার দরকার নাই, এটা বাদ দিয়ে দেন, ফেরত দিয়ে দেন টাকাটা। তখন জেনারেল এরশাদ প্রেসিডেন্ট তিনি আমাকে তলব করলেন, বলে যে টাকাটা দিচ্ছে যখন এটা রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমি পরে 2 পৃষ্ঠায় লিখে দিলাম যে এটা এইভাবে করা যেতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, চাকরির জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের জন্য বাংলাদেশ যেভাবে কাজ করেছে তা বিশ্বের আর কোনো দেশ করেনি। টাকারও অভাব হওয়ার কথা না, কারণ আমাদের উপর আস্থা আছে সবার। সেভাবে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা, এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থের অভাব হলে PKSF সেখানে বিনিয়োগ করবে। অর্থ পরিশোধ করা হলে উদ্যোক্তারা মালিকানা পাবেন। এমন একটি পদ্ধতিতে যাওয়া যায় কিনা PKSF কর্তৃপক্ষকে তা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগকে বিতাড়িত করার পর বিএনপিকে নিয়ে কোনো নীল নকশা হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন, বিএনপি সবসময় একটি আদর্শের রাজনীতি করে, কিন্তু এখন যে উগ্রবাদী রাজনীতি উত্থান হচ্ছে তা দুশ্চিন্তার। ডাকসু ও জাকসু নির্বাচনে উপাচার্যদের ভূমিকার সমালোচনা করেন রিজভী। 16টি বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে। এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে। রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। তড়িঘড়ি করে টেলিকম পলিসি পরিবর্তন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং জাতীয় স্বার্থ বিরোধী বলে মনে করেন 4টি নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান। টেলিকম পলিসি নিয়ে TRNB'র মত বিনিময়ে বক্তারা বলেন, এতে বিদেশি অর্থ পাচারের সুযোগ তৈরি হবে। পলিসি বাস্তবায়নের আগে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী অপারেটরদের সঙ্গে আলোচনা আহ্বান জানান তারা। তা না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। প্রিয় দর্শক, রিপোর্টে আরও জানাচ্ছেন পান্থ রহমান। সংস্কারের অংশ হিসেবে অনুমোদন পেয়েছে দেশের নতুন টেলিকম নীতিমালা, অথচ টেলিকম সাংবাদিকদের সংগঠন TRNB'র মতবিনিময় সভায় নতুন এই নীতিমালাকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করে এ খাতের 4টি নেটওয়ার্ক অপারেটর। এখানে যদি ফরেন অপারেটররা এখানে মূল ডমিনেন্ট পজিশনে চলে আসে, তারা ট্যারিফ ডিক্লারেশনে তাদের যে অংশটুকু কতটুকু তারা দেশে আনবেন বা ফরেন সাবসিডিয়ারির মাধ্যমে রেখে দিবেন কিনা, তো সেখানে কিন্তু মানি লন্ডারিং এর অবকাশ থেকে যায়। বরঞ্চ আমরা দেশি কোম্পানি যেভাবে আন্ডার দ্য স্ক্যানার এবং যেভাবে প্রতিটি চেক পয়েন্টসে আমাদেরকে আপনার এখানে ওই গেটওয়েগুলো যেভাবে কন্ট্রোল করছে। নিয়ন্ত্রক সংস্থায় একে বৈষম্য ও দুর্নীতি বন্ধের নীতিমালা বললেও আদতে এটি নতুন বৈষম্য তৈরি করবে বলে মনে করে IGW, ICX, IIG আর ISPAB'র প্রতিনিধিরা। আমাদের আশা কিংবা আমরা যেটা ন্যায্য দাবি করছি সেটা যদি বাস্তবায়ন না হয়, ডেফিনেটলি আমাদের যে ল ফার্ম আছে কিংবা আমাদের যে আইনগত দিকগুলি দেখেন ওনাদের সাথে বসবো। যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। এই নীতিমালা দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্ব সংকটের মধ্যে ফেলবে বলেও মনে করেন তারা।
পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। রাজধানী তেজগাঁয়ে সড়ক দখল করে ট্রাক কাভার্ড ভ্যান রাখায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের কথা থাকলেও তার বাস্তবায়ন হয়নি। মালিক সমিতির দাবি, ট্রাক স্ট্যান্ডের চাঁদার ভাগ বাটোয়ারা শুধু হাত বদল হয়েছে। পাশে গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত বিজি প্রেস ঘেঁষে ট্রাক কাভার্ড ভ্যান রাখায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দেখুন শাকির আদনানের রিপোর্টে। এই চিত্র দেখে মনে হতে পারে এটি ট্রাক কাভার্ড ভ্যান স্ট্যান্ড, কিন্তু বাস্তবতা ভিন্ন। তেজগাঁওয়ে সড়কের ওপর এভাবেই বছরের পর বছর রাখা হচ্ছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। অধিকাংশ জায়গা দখল করায় শুরু হয়েছে সড়ক। এ কারণে তেজগাঁও সহ আশপাশের এলাকায় যানজট লেগেই থাকে। 20 টাকার ভাড়া লইছি, 1-1.5 ঘন্টা কাটতে গেছে। ট্রাক ডবল করে রাইকা আমাদের 12টা আমাদের প্রত্যেক দিন আমার 3 ঘন্টা 4 ঘন্টা সময় যায় এই ফালতু কয়েকটা টাকার লেগা। সন্ধ্যার পরে আর পার্কিংয়ে চালাই, রাস্তায় গাড়ি চালানো যায় না। গ্যারেজ কি রাস্তা নাকি, এটা দেখার মতন কেউ নাই মনে হচ্ছে। চালকরা বলছেন স্থায়ী জায়গা না থাকায় যেখানে সেখানে তাদের গাড়ি রাখতে হচ্ছে। প্রাইভেট আসবো বা বড় গাড়ি আসবে, এখন আসতে পারতেছে না। আমাদের সমস্যার কারণে আমরা এখানে রাখতেছি। এখন সবারই তো কষ্ট হচ্ছে। টিপ আছে নাকি? আপনি জান এই গাড়ি 4000 টাকা মার্কেট, চিটাং চলে 13-14 গাড়িটা খরচ যায় 22,000। মালিক সমিতি বলছে গাড়ি চালাতে নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। পরিবর্তন কিছুই হয়নি, শুধু হয়েছে হাত বদল। আমাদের বিআরটিএ আর পুলিশ প্রশাসন আমার মনে হয় তারা দুজনই একদল। ষোড়রোগা শুরিকর, গৃহস্থগত হোক। আপনি কারণ যান যাত্রে এক গাড়িতে মাল লইয়া 300-400 টাকা দেওয়া লাগে। এই যে রেলগেটেও দিয়ে দেখবেন গাড়ি রাখে টাকা দেওয়া লাগে। আমরা খালি হাত বদলিয়েছি তো। এভাবে যানবাহন রাখায় বিজি প্রেসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তাহীনতায় পড়েছে। কর্তৃপক্ষ এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছে ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ বলছে সমস্যা সমাধানের প্রয়োজন স্থায়ী ট্রাক স্ট্যান্ড ও এক্সপ্রেসওয়ে নির্মাণ। মাল্টি স্টোরি ট্রাক স্ট্যান্ড নির্মাণ, পাশাপাশি যে ট্রাকগুলো রাত্রে এসে ঢাকা শহরে মাল পণ্য আনলোড করে ফিরে যেতে পারছে না, তাদেরকে দিনের বেলায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে যদি দেওয়া যায় তাহলে এই সমস্যার সমাধান হবে। ট্রাক স্ট্যান্ড নির্মাণের সম্প্রতি তেজগাঁওয়ে টিএনটির প্রায় 5 একর জায়গা সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে। সেখানে অন্তত 5000 যানবাহন রাখা সম্ভব হবে বলে জানিয়েছে মালিক সমিতি। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। এ সময় বিশিষ্টজনেরা বলেন, ফরিদা পারভিনের মৃত্যুতে দেশ লালন শাহের গানের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজার নামাজ হয়। কুষ্টিয়া পৌর কবরস্থানের ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাবা মার কবরে চিরনিদ্রায় শায়িত হন ফরিদা পারভিন। আরও জানাচ্ছেন পরাগ আজিম। শনিবার রাত 10:15টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। রোববার দুপুর 11:15টায় তাঁর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সচিব, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনসহ সাধারণ মানুষ। লালন শাহের গানের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে ফরিদা পারভিনকে অভিহিত করেন তারা। আমি কৃতজ্ঞতার ঋণ শোধ করতে আসছি। ওনার মৃত্যু এটা তো বেদনাদায়ক। শৈশব থেকে ওনার গান শুনে আসছি, ফলে অনেক ঋণ আমাদের রয়ে গেছে জাতির। অসাধারণ শিল্পী, উনি চলে গেলেন। শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শুধু গান শিখি নাই, আপার কাছ থেকে তার আচার ব্যবহার, মানুষের সাথে, গুরুর সাথে শিষ্যের সম্পর্ক, কিভাবে কি করে, সেগুলো সব কিছুই আপার মাধ্যমে আমরা শিখেছি। আন্তর্জাতিক ক্ষেত্রে লালনের প্রচার এবং প্রসারে তার যে অবদান সেটা অনস্বীকার্য। আজকে যে লালনের গান নগরে এত প্রতিষ্ঠা পেয়েছে, মিডিয়াতে, গণমাধ্যমে, তার পেছনে ফরিদা পারভিনের অক্লান্ত পরিশ্রম। আজকে লালনের গান মানেই ফরিদা পারভিন মানেই লালনের গান। এই ক্ষতি আমরা আর পূরণ করতে পারবো কিনা জানি না, তবে আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং এই সরকারের কাছে একটা আবেদন রাখবো যে ফরিদা পারভিন একটি লালন একাডেমি করেছিল, সেই একাডেমিকটাকে যেন বাঁচিয়ে রাখা হয়, তাকে যেন টিকিয়ে রাখা হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে হয় প্রথম জানাজার নামাজ। পরে মরদেহ নিয়ে কুষ্টিয়ার পথে রওনা হন স্বজনরা। সেখানে আরেক দফা জানাজার পর চিরনিদ্রায় শায়িত হন ফরিদা পারভিন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের আত্মার শান্তি কামনা করছি আমরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবেলায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে উপকূলীয় জনপদ পিরোজপুরে চলছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। প্রাকৃতিক দেয়াল বিনির্মাণের অভিযাত্রার সহযাত্রী মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুধীজনরা। প্রিয় দর্শক, দেখুন ফসিউল আলম বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্টটি। সন্ধ্যা, বলেশ্বর ও কচা নদীর তীর ঘেঁষা সবুজ ও মনোমুগ্ধকর উপকূলীয় জেলা পিরোজপুর। নানা দুর্যোগে সাগর তীরবর্তী এই জনপদের রক্ষা কবচ হিসেবে কাজ করে প্রাকৃতিক দেয়াল খ্যাত সবুজ বনাঞ্চল। তবে বৈশ্বিক উষ্ণায়নে সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তীব্র ভাঙনে বিলীন হচ্ছে সবুজ বনায়ন। এমন বাস্তবতায় উপকূলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। পিরোজপুর হচ্ছে খাল নদী বেষ্টিত একটি জায়গা, যেখানে ভাঙনের কিন্তু একটা প্রভাব আছে। এই কারণেই এখানে কিন্তু যদি বেষ্টনী তৈরি করতে পারি গাছ দিয়ে, তাহলে কিন্তু এই মাটি ক্ষয় কিন্তু রোধ করা যাবে এবং পিরোজপুরকে ভালো রাখা যাবে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহায়তায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নানা জাতের বিরল দেশীয় গাছের চারা। অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষাদি প্রাণ। গাছ আমাদের পরম বন্ধু। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দূষণমুক্ত অক্সিজেন এবং সুন্দর পরিবেশ গঠনে এই বৃক্ষরোপণের বিকল্প আর নাই। এদের মধ্যে বৃক্ষরোপণের একটা অভ্যাস নিজেদের মধ্যে তৈরি হবে, তাইলে আমাদের প্রকৃতি বাঁচবে, আমরা বাঁচব। পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনেরা। জলবায়ু পরিবর্তনের যে এই বৈরিতা, এটা ফেরানোর একমাত্র উপায় হলো বৃক্ষরোপণ। গাছ বেসিক্যালি হচ্ছে আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। গাছ নাই তো প্রকৃতিও নাই। এই কার্যক্রমের অংশী হতে পেরে বাংলালিংকের পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দিত। ছোট ছোট শিক্ষার্থীদেরকে গাছ দেওয়া হয়েছে, এর মাধ্যমে তাদেরকে গাছের যত্ন, একেবারে শুরু থেকে একটা গাছ রোপণ করে সেই গাছের যত্ন প্রক্রিয়া আমরা সাধুবাদ জানাই। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। দেশের ইতিহাসে প্রথম গ্লোব বায়োটেক আবিষ্কৃত কোভিড-19 টিকা বঙ্গভ্যাক্স মার্কিন মেধাস্বত্ব পেয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানে বিজ্ঞানী কাকুন নাগ এবং নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে কোভিড-19 শনাক্তকরণ কিট, টিকা ও ওষুধ আবিষ্কার সংক্রান্ত গবেষণা শুরু হয়। পরে তাদের কোভিড-19 mRNA টিকাটি ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রথমে এই টিকার কোডিং সিকোয়েন্স 2020 সালে যুক্তরাষ্ট্রে NCBI ডাটাবেস প্রকাশিত হয়। গ্লোব বায়োটেক আবিষ্কৃত এই mRNA টিকা কোভিড-19 ভ্যাকসিন তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমাদের আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি নেপালে। নেপালে দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে সরকারের পতনের পর প্রেসিডেন্টের কাছে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান 8টি রাজনৈতিক দল। এক বিবৃতিতে তারা বলেছে, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল যে পদক্ষেপ নিয়েছেন তা অসাংবিধানিক এবং নেপালের বিচার বিভাগের প্রতিষ্ঠিত নজিরগুলোর বিরুদ্ধে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে শুক্রবার প্রেসিডেন্ট পৌডেল হাউস অব রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেন। সরকার বিরোধী আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল সংসদ ভেঙে দেয়া। ফেসবুক সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে গত সপ্তাহে গণবিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষে 51 জনের বেশি নিহত হয়।
বিক্ষোভ সহিংসতায় নেপালে পর্যটন খাতে প্রায় 4,500 কোটি রুপির ক্ষতি হয়েছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আগামী 17ই অক্টোবর বাংলাদেশ চীন আন্তর্জাতিক মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের 24তম আসর। শিল্পীদের পাশে দাঁড়ানো এবং তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে 2000 সাল থেকে এই পুরস্কারের আয়োজন করে সিজিএফবি। সন্ধ্যায় রাজধানী হোটেল শেরাটন বনানীতে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে আয়োজনে বিস্তারিত তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সিজিএফবি এর প্রধান উপদেষ্টা তামিম হাসান, সাধারণ সম্পাদক SM রানা, 21 টেলিভিশনের চেয়ারম্যান ও CEO আব্দুস সালাম, সঙ্গীতশিল্পী বেবি নাজনীন ও অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী সহ বিশিষ্টজনেরা। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের বলরুমে অনুষ্ঠিত হল মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ 2025। এতে চ্যাম্পিয়ন হয়েছেন আলফি আলমগীর আকসা, ফার্স্ট রানার আপ হয়েছেন দ্রিজা আফরিন সিনথিয়া এবং সেকেন্ড রানার আপ হয়েছেন তানজিনা নিলয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তমা রশিদ ও তানিসা আক্তার। এই গ্র্যান্ড গালা প্রোগ্রামে বিজয়ী, রানার্স আপ এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সম্মাননা প্রদান করেন গ্লোবাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট, সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক সাকিব সনেট, এলিগেন্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও CEO ইকবাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন কুসুম শিকদার ও রুনা খান। পরিচালক প্যানেলে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ইভান শারিয়ার সোহাগ। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, বাণিজ্য ঘাটতি কমিয়ে যুক্তরাষ্ট্রে আরোপ করা শুল্ক আরও কমানোর চেষ্টা চলছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা কথা বলেন। পাল্টা শুল্ক বিষয়ে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে রোববার ঢাকা এসেছেন প্রতিনিধি দলটি। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুতই রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি হওয়ার সম্ভাবনার কথাও জানান উপদেষ্টা। বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত কৃষি এবং জ্বালানি পণ্যের পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কেনা হলেও তাতে প্রোটিন বেশি বলে জানান উপদেষ্টা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 13 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা। সজীব অজের জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে জনপ্রতি ৭৯,০০০ টাকা লাগার কথা থাকলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে ৫ লাখ টাকা। এভাবে প্রায় 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 13টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। আইসিটি মন্ত্রণালয়ে 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা পুত্র সজীব অজের জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। নৌবাহিনী সদর দফতরে সাক্ষাৎ করেন তিনি। এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান নৌবাহিনী সদর দফতরে পৌঁছলে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন। এই সময় দুদেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ এবং মালদ্বীপের সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন তারা। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলকে নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ডের উপর ব্রিফিং করা হয়। এ সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল, মালদ্বীপ হাই কমিশনের কর্মকর্তাগণ, নৌবাহিনী সদর দফতরের PSOগণ এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাথমিক বাছাই উত্তীর্ণ হওয়া নতুন কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিকেলে নির্বাচন ভবনে সাক্ষাৎ করতে আসে আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাসদ, মার্ক্সবাদী সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। পরে তারা বলেন, তদন্তের অংশ হিসেবে তাদেরকে ইসিতে ডাকা হয়েছিল। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়ে আশাবাদী তারা। এ মাসেই নতুন নিবন্ধন পাওয়া দলের তালিকা দেবে ইসি। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইর সঙ্গে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস এলাকা থেকে অবৈধ বালু তোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার বিকেলে বিক্ষোভ মিছিলটি অস্থায়ী একাডেমিক ভবন 3 থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হয়ে শাহজাদপুর থানায় গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প নিয়ে নানামুখী ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনও চলছে। বালু উত্তোলন এই ষড়যন্ত্রেরই অংশ। শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, শীঘ্রই বালু তোলা বন্ধ এবং দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বুড়ি পোতাজিয়া এলাকা থেকে বালু তুলছে একটি অসাধু চক্র। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষকদের পদোন্নতি বন্ধ থাকার প্রতিবাদে বৈষম্যের শিকার কলেজ শিক্ষকরা সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ক্ষোভ জানান তারা। চলতি মাসের মধ্যে পদোন্নতি দেয়া না হলে 33তম বিসিএর 960 জন শিক্ষক তাদের সংগঠনের আগামী নির্বাচন বর্জন করবে বলে জানান বক্তারা। ভালুকা উপজেলা এবং পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভালুকা সরকারি কলেজ মাঠে সমাবেশের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন সহ ভালুকা উপজেলা ও পৌর বিএনপি নেতারা। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত, নেপাল সহ দক্ষিণ এশিয়ার 6 দেশ। 5.9 মাত্রার কম্পনের উৎপত্তিস্থল ভারতের আসাম। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে, আবারও বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সজাগ থাকার আহ্বান। 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর হাসিনার সাথে বৈঠক করে একটি শিল্প গ্রুপ নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে অভিযোগ। জুলাই আগস্টে 7 জনকে হত্যায় ইনু হানিফ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় বিচার শুরু। কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি সব স্তরের শ্রদ্ধা নিবেদন। লালন ফকিরের শহর কুষ্টিয়ায় মা বাবার কবরে দাফন। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পিরোজপুরের প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার উদ্যোগকে স্বাগত। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।